আমরা প্রায় নিউজে অথবা আশেপাশে শুনতে পাই কেউ কাউকে মার্ডার করেছে। তখন আমরা ভাবি একটা মানুষ কিভাবে অন্য আরেকটা মানুষকে খুন করতে পারে। তো আজকের মুভি ওই সকল মানুষের প্রশ্নের উত্তর দেবে, কারণ আজ আমরা একজন খুনিকে খুব কাছ থেকে অনুভব করব, যার পেশাই ছিল খুন করা। সে কখনো তাড়াহুড়ো করে হত্যা করে না। তার কাছে খুন মানে আবেগ না, খুন মানে নিয়ম, ধৈর্য আর হিসাব। আজকের ভিডিওতে আমরা এক্সপ্লেন করব ডেভিড ফিঞ্চারের তৈরি 2023 সালের সাইকোলজিক্যাল থ্রিলার মুভি দ্য কিলার। তাই চলো শুরু করা যাক আজকের মুভির বাংলা এক্সপ্লেনেশন। এই গল্পের মূল চরিত্র একজন প্রফেশনাল কিলার। তার কোনো নাম নেই, কারণ সে ক্ষণেকে ক্ষণেকে তার পরিচয় পাল্টায়। কাউকে বিশ্বাস করবে না, তার ভেতরে আবেগ কাজ করবে না, কখনো ভুল করবে না। এই মানুষটা ঘণ্টার পর ঘণ্টা শিকারের জন্য অপেক্ষা করতে পারে, কারণ সে জানে এই পেশায় সবচেয়ে বড় অস্ত্র হল ধৈর্য। 1 সেকেন্ডের ভুল আর জীবন শেষ। তাই ভুলের কোনো সুযোগ নেই। তো বোঝার সুবিধার্থে আমরা কিলারকে ডেভিড বলে ডাকব। আচ্ছা ভাবো তো, একটা মানবশূন্য বিল্ডিংয়ে কারো জন্য তোমায় একা অপেক্ষা করতে হবে। যার জন্য অপেক্ষা করছো সে কবে আসবে তা তুমি জানো না। তাহলে তুমি কতদিন অপেক্ষা করতে পারবে? বুঝতেই পারছো, এটা মোটেও সহজ না। তবে ডেভিড গত 5 দিন ধরে তার টার্গেটের জন্য এখানে পেতে রয়েছে, কখন তার শিকার আসবে। দেখা যায় ফাইনালি 5 দিন পর মাঝরাতে তার টার্গেট চলে এসেছে। ডেভিড প্রথমে তার স্নাইপার রাইফেল প্রস্তুত করে, এরপর একটি নতুন হুড ব্ল্যাক সোয়েটার পরে, চোখে ড্রপ দেয়, ফোকাস ধরে রাখার জন্য কানে হেডফোন দিয়ে মিউজিক চালু করে। এরপর সে তার পজিশন নেয়, তবে সুযোগ থাকা সত্ত্বেও তৎক্ষণাৎ শুট করে না। আরও নিখুঁত নির্ভুল শটের জন্য অপেক্ষা করে। এছাড়া তার পালস রেট ছিল 101, যেখানে সে 60-এর নিচে পালস রেট না থাকলে কখনোই শ্যুট করবে না, কারণ 60-এর নিচে পালস রেট থাকলে নিশানা ভুল হওয়ার সম্ভাবনা কম। তাই সে অপেক্ষা করতে থাকে। যখনই তার পালস রেট 60-এর ঘরে চলে আসে তখনই শ্যুট করার জন্য প্রস্তুত হয় এবং খুব সুন্দর একটা শট পায়, ফাইনালি শ্যুট করেও দেয়। তবে দুর্ভাগ্যবশত ঠিক তখনই টার্গেটের গার্লফ্রেন্ড সামনে চলে আসে, ফলে তার টার্গেট বেঁচে যায়। এতে ডেভিড নিজেও হতভাগ হয়ে যায়, কারণ তার কখনোই এরকম ভুল হয় না। যদিও আবারও শট নেওয়ার চেষ্টা করে, তবে লাভ হয় না, কারণ টার্গেটের সিকিউরিটি অ্যালার্ট হয়ে যায়। তাই ডেভিড এখানে থাকা সব কিছু প্যাকিং করতে শুরু করে এবং চুপচাপ যত তাড়াতাড়ি পারে বিল্ডিং থেকে বেরিয়ে আসে। নিচে তার স্কুটি আগে থেকেই রাখা ছিল। সে মেন রোড বাদ দিয়ে শাখা রোড দিয়ে যেতে থাকে। রানিং অবস্থায় তার সাইলেন্সারটি ড্রেনে ফেলে দেয় এবং রাইফেলের ব্যাগ ডাস্টবিনের গাড়িতে ঠেলে দেয়। এরপর একটি জনশূন্য জায়গায় তার স্কুটি বাদ দিয়ে হাঁটা শুরু করে। তার হেলমেট এবং অন্যান্য জিনিসপত্র লেকের মধ্যে ফেলে দেয়। তারপর চেঞ্জ করার জন্য লোকাল একটি ওয়াশরুমে আসে। প্রথমে শেভ করে, এরপর নিজেকে ভালো করে ক্লিন করে নেয়। নতুন জামাকাপড় পরে ট্যাক্সি নিয়ে সোজা এয়ারপোর্টে চলে আসে। এয়ারপোর্টে ঢোকার আগে তার বন্দুকটির ফিঙ্গারপ্রিন্ট স্প্রে করে ধুয়ে ফেলে, এরপর ডাস্টবিনে ফেলে দেয়। তবে ভেতরে ঢোকার পর পুলিশ ও ট্রেন কুকুর দেখে তার ভেতরের অস্থিরতা শান্ত হচ্ছিল না। তাই সে আবার ওয়াশরুমে আসে, আবারও মুখ হাত ধুয়ে নিজেকে মোটিভেট করে, যেটা হওয়ার হয়ে গেছে। নিজের দুর্বলতা কাউকে বুঝতে দেওয়া যাবে না। এবার হাসি মুখে কাউন্টারে আসে এবং সেখান থেকে টিকিট নেয়, যেখানে তার নাম ছিল মিস্টার রং। তবে প্লেনে ওঠার আগে সে তার হ্যান্ডলারের সাথে ফোনে কথা বলে এবং পরিস্থিতি সম্পর্কে তাকে অবগত করে। তার হ্যান্ডলার লেগে বলে, মিস কিভাবে হলো? তুমি তো কখনোই মিস করো না। ডেভিড বিরক্ত হয়ে বলে, হয়ে গেছে, এখন কি করার সেটা বলো। হ্যান্ডলার তাকে জানায় যেই ক্লায়েন্টের কন্ট্যাক্ট নেওয়া হয়েছে সে কোনো সাধারণ ব্যক্তি না, তাই তাকে শান্ত করা সহজ হবে না। তাকে পরামর্শ দেয় সব কিছু স্বাভাবিক না হওয়া পর্যন্ত সে যেন গা ঢাকা দিয়ে থাকে। তবে ডেভিড তার হ্যান্ডলারের পুরো কথা না শুনেই ফোন রেখে দেয় এবং ফোনটি ভেঙে সিম কার্ড নষ্ট করে ফেলে। তবে বিমানে ওঠার পর তার নজর যায় একটি লোকের দিকে, যাকে দেখে তার সন্দেহ হয়। প্লেন ল্যান্ড করার পরেও সে লক্ষ্য করে ওই লোকটা তার আশপাশেই রয়েছে। তাই সে এয়ারপোর্ট থেকে বেরোয় না, বরং এয়ারপোর্টেই একটি রুম নেয়। তবে এবার রুম বুকিং করে মিস্টার ব্যাংকার নামে। রুমে আসার পর খাবার অর্ডার করে। খাবার দিয়ে গেলে কাঁচের গ্লাস দরজার লকের ওপরে রাখে আর নিচে স্টিলের ঢাকনা রাখে, যাতে কেউ দরজা খোলার চেষ্টা করলেই গ্লাস পড়ে যাতে বিকট আওয়াজ সৃষ্টি হয়। এরপর লাইট অফ করে চুপচাপ ছুরি হাতে নিয়ে বসে থাকে।
তবে সে যেই আশঙ্কা করছিল তেমন কিছুই হয় না। ফলে পরের দিন সে নিশ্চিন্তে উত্তর আমেরিকার দেশ ডমিনিকান রিপাবলিকে আসে। এখান থেকে চ্যাপ্টার 2 শুরু হয়। এয়ারপোর্ট থেকে কিছুটা দূরেই তার গাড়ি আগে থেকেই পার্ক করা ছিল। সে দীর্ঘ সময় ড্রাইভ করে শহরের বাইরে তার নিজের বাড়িতে পৌঁছায়। তবে মেইন গেট দিয়ে প্রবেশ করার সময় বেশ কিছু পায়ের ছাপ লক্ষ্য করে। তৎক্ষণাৎ ডেভিড অ্যালার্ট হয়ে যায়। দৌড়ে বাড়ির দিকে ছুটে যায় এবং খুব সাবধানে ভেতরে প্রবেশ করে, কিন্তু বাসায় কেউ ছিল না। জিনিসপত্র এলোমেলো, সব জায়গায় রক্তের ছিটা। তার ওয়াইফ কোথাও নেই। ডেভিড প্রচণ্ড ঘাবড়ে যায়। সে তাড়াতাড়ি তার ওয়াইফের ভাই মার্কোকে ফোন দেয়। তখন তাকে হাসপাতালে আসতে বলা হয়। হাসপাতালে আসলে দেখা যায় তার ওয়াইফকে কেউ বা কারা খুব বাজেভাবে টর্চার করেছে, যার কারণে তার ওয়াইফের বেশ কয়েকটি সার্জারি করতে হয়েছে। এখানে মার্কো তাকে জানায় ওরা দুজন ছিল, একজন মেয়ে আর একজন ছেলে, তবে ওরা চুরি করার জন্য আসেনি। মার্কো আরও জানায় ওদের মধ্যে ছেলেটার পায়ে সে আঘাত করেছিল। পরে তারা একটি সবুজ গাড়িতে করে পালিয়ে যায়, যেটা খুব সম্ভবত একটি ট্যাক্সি ছিল। মার্কো প্রচণ্ড ভয়ের মধ্যে ছিল। সে বলে, আমার বোন তোমাকে ভালোবাসে, তাই আমি কখনো তোমাদের সম্পর্কে নাক গলাইনি। তবে এই ঘটনার পর আমার বোন আর তোমার সঙ্গে থাকবে না, কারণ ওরা তোমার জন্য এসছিল। তোমাকে না পেয়ে আমার বোনের এই অবস্থা করেছে। ডেভিড এখানে মার্কোকে ওয়াদা করে বলে, আগামীতে কখনোই এমন আর হবে না। আমি এটার গ্যারান্টি নিচ্ছি, তুমি আমার উপর বিশ্বাস রাখো। মার্কো কিছুটা শান্ত হয়। পরে ডেভিড চুপচাপ তার ওয়াইফের পাশে বসে থাকে। তার ওয়াইফের জ্ঞান ফিরে আসলে সে প্রথমে ডেভিডের খোঁজ খবর নেয়। সে বলে, তুমি ঠিক আছো? আমি ওদের কিছুই বলিনি। ওরা বারবার তোমার ব্যাপারে জানতে চেয়েছিল। খুব ভয় পেয়েছিলাম, যদি মরে যাই হয়তো তোমাকে আর দেখতে পারব না। ডেভিড বলে, ঠিক আছে, তুমি এখন বিশ্রাম নাও, তোমাকে কিছু এক্সপ্লেন করতে হবে না। পরে তার ওয়াইফ ঘুমিয়ে পড়লে ডেভিড বাসায় ফিরে আসে। তার সেফ লকারের লুকানো কাগজপত্র ও অস্ত্র বের করে। প্রয়োজনীয় সবকিছু গুছিয়ে নেয়। পরের দিন সকালেই বাসা থেকে বের হয়। এয়ারপোর্ট এলাকার আশেপাশে সেই সবুজ ট্যাক্সিটি খোঁজার চেষ্টা করে। তবে কোনো লাভ না হওয়ায় সে ট্যাক্সি সেন্টারে আসে। এখানে কৌশলে ভেতরে প্রবেশ করে কম্পিউটারের রেকর্ড ঘাঁটাঘাঁটি করে জানার চেষ্টা করে ওই সময় তার বাড়ির কাছে কার ট্যাক্সি ছিল। কিছু সময় রেকর্ড ঘাঁটাঘাঁটি করলে সে দেখতে পায় তখন তার বাসার সামনে লিওর ট্যাক্সি ছিল। ডেভিড লিওর পুরো ফাইল সাথে নিয়ে নেয়, তবে এখান থেকে যাওয়ার আগে পুরো জায়গাটা এমনভাবে এলোমেলো করে যাতে সবাই মনে করে সে এখানে চুরি করার উদ্দেশ্যে এসেছিল। পরের দিন ট্যাক্সি সেন্টারের সামনে লিওর জন্য অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর লিও চলে আসে। গাড়ি নিয়ে বেরোলে ডেভিড তার পিছু নেয়। পরে সুযোগ বুঝে লিও ট্যাক্সিতে উঠে পড়ে। কিছু দূর যাওয়ার পর ডেভিড তার বন্ধুকে সাইলেন্সার লাগিয়ে নেয়। বন্দুক দেখে লিও প্রথমে ভাবে ডেভিড কোনো ছিনতাইকারী, তাই সে নিজে থেকেই মানিব্যাগ দিয়ে দেয়। তখন ডেভিড জিজ্ঞেস করে, 3 দিন আগে তুমি কি করেছিলে? প্রথমে লিও গুরুত্ব দেয় না, কিন্তু ডেভিডের হাবভাব দেখে সে ঘাবড়ে যায়। মনে করে বলে, তুমি কি সেই প্রাইভেট প্লেনে আসা লোকগুলোর কথা বলছো? ওরা 1 নম্বরের হারামি ছিল। ডেভিড বলে, ওদের সঙ্গে তোমার সময় কেমন কেটেছিল? লিও বলে, সেদিন শেষ সময়ে একটি প্রাইভেট প্লেন ল্যান্ড করে। কিছুক্ষণ পর এক হ্যাংলাপাতলা মহিলা আর এক বডি বিল্ডার আসে। তারা রাউন্ড ট্রিপের কথা বলে আমাকে শহরের বাইরে নিয়ে যায়। কথা বলতে বলতে ডেভিড লিওকে একটি পরিত্যক্ত নির্জন জায়গায় নিয়ে আসে। লিও বলে, শহরের বাইরে এনে তারা গুগল ম্যাপ দেখিয়ে একটি প্রাইভেট প্রপার্টির কাছে নিয়ে যায় এবং তাকে অপেক্ষা করতে বলে। তারা ভিতরে যায়। 1 ঘন্টার বেশি সময় পর তারা ফিরে আসে। তখন বডি বিল্ডারের পা থেকে রক্ত ঝরছিল, কিন্তু হাসপাতাল না গিয়ে তারা তাড়াতাড়ি এয়ারপোর্টে নিয়ে যেতে বলে। তাই আমি তাদের এয়ারপোর্টে নামিয়ে দিয়ে আসি। এর আগে পিছে আমি আর কিছুই জানি না। লিওর কথা শুনে ডেভিড বুঝে যায় এই ঘটনায় লিওর কোনো দোষ নেই, কিন্তু ডেভিডের নিয়ম অনুযায়ী তার পেশায় দয়ার কোনো জায়গা নেই, প্রমাণ রাখা চলবে না। লিও ভয়ে ভয়ে বলে, আমি গাড়ির চাবি রেখে নেমে যাচ্ছি, তুমি চাইলে গাড়ি নিয়ে যেতে পারো, তবু আমাকে যেতে দাও। এটা বলার সাথে সাথে ডেভিড লিওর মাথায় গুলি করে দেয়। আসলে ডেভিডের ভেতরে দয়া নামের শব্দটাই ছিল না। যাই হোক, পরে সে এয়ারপোর্টে এসে নিউ অরলিন্সে যাওয়ার ফ্লাইট নেয়, কারণ নিউ অরলিন্সে তার হ্যান্ডলার এডওয়ার্ড রয়েছে, যে একজন লয়ার। মানে এবার এডওয়ার্ডের মৃত্যুর পালা ছিল। ডেভিড নিউ অরলিন্সে পৌঁছলে এখান থেকে চ্যাপ্টার 3 শুরু হয়। এখানে প্রথমে সে একটি গাড়ি ভাড়া করে। এরপর তার স্টোরেজ রুমে আসে। আমেরিকায় 50,000-এরও বেশি স্টোরেজ ফ্যাসিলিটি রয়েছে। এখানে ডেভিডের প্রয়োজনীয় সব কিছুই ছিল,
যেমন ডুপ্লিকেট গাড়ির নাম্বার প্লেট, অস্ত্র, পাসপোর্ট, মানে তার যা যা দরকার ছিল। এমন স্টোর রুম শুধু এখানেই নয়, বিভিন্ন দেশে তার নামে রয়েছে। মানে তার যেই দেশে কাজ পড়ে সেখানে আগে থেকেই তার প্রয়োজনীয় সবকিছু স্টোরেজ রুমে স্টক করে রেখেছে। তো এরপর একটি সুপার শপ থেকে ডাস্টবিন, হাইড্রোলিক প্রেস মেশিন আর কিছু কেমিক্যাল ক্রয় করে। তারপর সে এডওয়ার্ডের ল ফার্মের সামনে অপেক্ষা করতে থাকে, কারণ এই ল ফার্মের সিকিউরিটি ছিল খুবই টাইট। ভেতরে প্রবেশ করতে হলে প্রথমে সিসিটিভি ক্যামেরার সামনে দাঁড়াতে হয়, এরপর ভেতরে সিকিউরিটি পরিচয় নিশ্চিত করলে তবেই দরজা খোলে, অন্যথায় ভেতরে ঢোকা অসম্ভব। ডেভিড সুযোগের অপেক্ষায় ছিল। কিছুক্ষণ পরই একজন কুরিয়ার ডেলিভারি দিতে আসে। ডেভিড এই সুযোগ হাতছাড়া করে না। কুরিয়ারম্যান ভেতরে ঢুকলে সেই সুযোগে সেও ভেতরে প্রবেশ করে। এরপর চুপচাপ কুরিয়ারম্যান চলে যাওয়ার অপেক্ষা করে। কুরিয়ারম্যান চলে গেলে সে তৎক্ষণাৎ এডওয়ার্ডের কেবিনে ঢোকে। এডওয়ার্ডের অ্যাসিস্ট্যান্ট ডেলোরেস তাকে দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায়, কারণ সে আগে থেকেই ডেভিডকে চিনত। ডেভিড প্রথমে ডেলোরেসের মোবাইল ও ল্যাপটপ নিয়ে নেয়। এরপর সে এডওয়ার্ডের সামনে আসে। এডওয়ার্ড ডেভিডকে দেখে চমকে যায়। সে বলে, তুমি এখানে কি করছো? ডেভিড কিছু না বলে কেবল টাই বের করে ডেলোরেসকে দেয়। ডেলোরেস চুপচাপ এডওয়ার্ডের হাত চেয়ারের সঙ্গে কেবল টাই দিয়ে বেঁধে ফেলে। এরপর ডেভিড তাকে ওয়াশরুমে যেতে বলে। ডেলোরেস নিজে থেকেই বেসিনের পাইপের সঙ্গে নিজের হাত কেবল টাই দিয়ে বেঁধে নেয়। মানে ডেভিড ডেলোরিসকে আলাদা আটকে রাখে। এরপর এডওয়ার্ডের কাছে জানতে চায় ওরা কারা ছিল, কিন্তু এডওয়ার্ড কোনো তথ্য দিতে রাজি হয় না, কারণ এটা তাদের অর্গানাইজেশনের নিয়মের বাইরে ছিল। উল্টো সে ডেভিডকে বোঝাতে থাকে, এখনও দেরি হয়নি, তুমি এখান থেকে চুপচাপ চলে যাও, সবকিছু আগের মতোই চলবে। বরং আমি তো বলি, তুমি যেই পরিমাণ টাকা জমিয়েছ তা নিয়ে অন্য কোথাও চলে যাও। এডওয়ার্ড বর্তমান পরিস্থিতিটাকে খুব একটা গুরুত্ব দিচ্ছিল না। ডেভিড এখানে কিছু একটা খুঁজতে ছিল। সে ভালো করেই জানে এডওয়ার্ডের কাছে তাদের সবার গোপন তথ্য রয়েছে। ডেভিড আবার ওদের নাম জানতে চায়, কিন্তু এডওয়ার্ড এবারও চুপ থাকে। তখন ডেভিড হঠাৎ করে এডওয়ার্ডের বুকে পরাপর 3টি স্ক্রু ঢুকিয়ে দেয়। সত্যি বলতে এই দৃশ্যটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। মনে হয় এডওয়ার্ড নিজেও আশা করেনি ডেভিড এমন কিছু করবে। এরপর ডেভিড মোবাইলে 911 নাম্বার ডায়াল করে এডওয়ার্ডের সামনে রাখে। এডওয়ার্ড ফোনটি নেওয়ার চেষ্টা করে, কিন্তু পড়ে যায়। ফ্লোরে যাতে রক্ত না লাগে এর জন্য এডওয়ার্ডের মাথার নিচে পেপার বিছিয়ে দেয়। তারপর চুপচাপ তার পাশেই বসে থাকে আর বলে, তোমার হাতে সময় কম, বলে দাও ওরা কারা ছিল। কিন্তু এডওয়ার্ড কিছুই বলে না। তখন ডেভিড রুমের লাইট অফ করে এবং জানালাগুলো বন্ধ করে দেয়। এরপর এডওয়ার্ডের মৃত্যুর অপেক্ষা করে কখন মারা যায়। এডওয়ার্ডের মৃত্যু নিশ্চিত হওয়ার পর ডেলোরিসকে মারতে ওয়াশরুমে আসে। ডেলোরিস বুঝে ফেলে হয়তো এবার তাকে মারবে, তাই সে আগেই বলে, তোমার যাদের নাম দরকার আমি দিতে পারি, বিনিময়ে আমাকে যেতে দিতে হবে। আমি ওয়াদা করছি কাউকে কিছু বলবো না, প্লিজ আমাকে মেরো না। কিন্তু ডেভিডের নিয়ম পরিষ্কার, দয়ার কোনো জায়গা নেই, কারণ এখন দয়া করলে ভবিষ্যতে তাকে ফেঁসে যেতে হবে। তবে অদ্ভুতভাবে এবার ডেভিড নিজের নিয়ম ভাঙে। সে ডেলোরিসকে মারে না, বরং তার হাত খুলে দেয়। ডেলোরিস কিছুটা স্বস্তির নিঃশ্বাস নিয়ে ধীরে ধীরে ওয়াশরুম থেকে বের হয়। তবে এডওয়ার্ডের মৃতদেহ দেখে সঙ্গে সঙ্গে সে অজ্ঞান হয়ে যায়। পরে ডেভিড এডওয়ার্ডের মৃতদেহ ডাস্টবিনের ভেতরে ভরে ডেলোরিসকে সঙ্গে নিয়ে চুপচাপ বিল্ডিং থেকে বেরিয়ে আসে। এরপর ডেলোরিসের বাড়িতে যায়, কারণ ডেলোরিসের কাছেই কিলারদের নাম ছিল। মূলত এডওয়ার্ড যতগুলো হিটম্যান দিয়ে মার্ডার করাতো সবার লোকেশন, ঠিকানা ও ব্যক্তিগত তথ্য একটি টোকেনের মাধ্যমে ডেলোরিসের কাছে রাখা ছিল, যেটা অন্য কেউ জানত না। এখান থেকে ডেভিড কিলারদের এবং যেই ব্যক্তি প্রথমে তাকে কন্ট্রাক্ট দিয়েছিল তার ঠিকানাও নিয়ে নেয়। মানে ডেলোরিসকে দিয়ে তার কাজ হয়। তবে দেখা যায় সিঁড়ি দিয়ে নামার সময় হঠাৎ সেকেন্ডের মধ্যেই ডেভিড ডেলোরিসের ঘাড় ভেঙে ফেলে। মৃত্যুটাকে এমনভাবে সাজানো হয় যেন সবাই মনে করে ডেলোরিস সিঁড়ি থেকে পড়ে মারা গেছে, ফলে তার লাশ আলাদা করে সরানোর প্রয়োজন হয় না। এরপর ডেভিড এডওয়ার্ডের মৃতদেহ তার স্টোরেজ রুমে নিয়ে আসে। প্রথমে এডওয়ার্ডকে কয়েক টুকরো করে, মাথা ও হাতের আঙুল আলাদা করে, পরে ফেরিতে চড়ে সমুদ্রের মাঝখানে গিয়ে মাথা ও আঙুলগুলো পানিতে ফেলে, আর শরীরের বাকি অংশ শহরের বাইরে একটি পরিত্যক্ত জায়গায় ফেলে আসে। এত ভয়াবহ হত্যাকাণ্ডের পর দেখা যায় ডেভিড নিশ্চিন্তে ঘুমিয়ে নেয়। মানে ভাবা যায় কোন লেভেলের ঠান্ডা মাথার খুনি সে। যাই হোক, এখানে চ্যাপ্টার 3 শেষ হয়। এরপর ফ্লোরিডা থেকে চ্যাপ্টার 4 শুরু হয়। ডেভিডের কাছে এখন মোট 3 জনের নাম রয়েছে যাদের এবার সে খতম করবে। ফ্লোরিডা আসার পর সে আবারও অন্য নতুন আইডি ব্যবহার করে, যাতে কেউ তাকে ট্র্যাক করতে না পারে।
তার পরবর্তী শিকার ছিল সেই বডি বিল্ডার মাইকেল। ডেভিড ঠিকানা মতো চলে আসে এবং মাইকেলকে পেয়েও যায়। তবে মাইকেলের বন্ধুরা তার সঙ্গে থাকায় সে তৎক্ষণাৎ কোনো পদক্ষেপ নেয় না, বরং সব থেকে কিছু মেডিসিন আর কিছু মিট ক্রয় করে। এরপর মাইকেলের বাসা থেকে একটু দূরে অপেক্ষা করতে থাকে। দুপুর থেকে সন্ধে হয়ে যায়। সন্ধ্যার সময় মাইকেল তার বন্ধুদের নিয়ে বের হয়। ডেভিড তাদের গাড়ির পিছু করে। দেখা যায় মাইকেল তার বন্ধুদের সাথে একটি ক্লাবে আসে। ডেভিড বাইরে অপেক্ষা করতে থাকে। এরপর ক্লাব থেকে বের হয়ে মাইকেলের বন্ধুরা মাইকেলকে বাসা পর্যন্ত লিফট দেয়। তার বন্ধুরা চলে যাওয়ার পরও ডেভিড অপেক্ষা করে। যখন আশপাশের সবাই ঘুমিয়ে যায় তখন সে তার কাজ শুরু করে। প্রথমে মাইকেলের কুকুরকে মেডিসিন মেশানো মিট খাওয়ায়। এরপর কুকুর পুরোপুরি ঘুমিয়ে যাওয়ার অপেক্ষা করে। যখন সবকিছু শান্ত হয় তখন সে বাসার ভেতরে ঢোকে, কিন্তু ভেতরে ঢুকে কোথাও মাইকেলকে দেখতে পায় না। ডেভিড নীরবে খুঁজতে থাকে। হঠাৎ মাইকেল পেছন থেকে তার উপর আক্রমণ করে। যেহেতু মাইকেল কোনো সাধারণ ব্যক্তি ছিল না, তাই সে ডেভিডের উপর ভারী পড়ে। এখানে ডেভিডের অবস্থা খারাপ হয়ে যায়। দুজনের মধ্যে সমানে সমানে লড়াই হয়। তবে এক পর্যায়ে ডেভিড ঠিকই মাইকেলকে কাবু করে ফেলে, যদিও তাকে অনেক বেগ পেতে হয়। তবে গুলির আওয়াজ শুনে কুকুরটি জেগে যায়। এটা দেখে ডেভিড দৌড় শুরু করে। তৎক্ষণাৎ কুকুরটিও তার পিছু নেয়। ভাগ্য ভালো, বাউন্ডারির নেট অনেক উঁচু ছিল, তাই কুকুরটি তা টপকাতে পারে না। ফলে ডেভিড কুকুরের হাত থেকে বেঁচে যায়। তবে যাওয়ার আগে সে মাইকেলের ঘরের ভেতরে একটি পেট্রোল বোম নিক্ষেপ করে। এতে পুরো ঘরে আগুন ধরে যায়। যত যাই হোক, ডেভিড কোনো প্রমাণ রাখতে রাজি না। 3 জনের একজন শেষ হল। তবে পরের টার্গেটের কাছে যাওয়ার আগে সে একটু শান্তিমতো গোসল করে নেয়। এরপর নিউ ইয়র্কের উদ্দেশ্যে ফ্লাইট নেয়। এবারও সে অন্য নতুন আইডি ব্যবহার করে। নিউ ইয়র্ক থেকে চ্যাপ্টার 5 শুরু হয়। এখানে তার শিকার ছিল সেই লেডি কিলার। প্রথমে ডেভিড একটি গাড়ি ভাড়া করে। এরপর সেই কিলারের ঠিকানা অনুযায়ী পৌঁছায়। দূর থেকে কিলারের ওপর নজর রাখতে থাকে। লিও তাকে বলেছিল মেয়েটা দেখতে অনেকটা টুথপেস্টের মতো, মানে হ্যাংলা পাতলা। ডেভিড লক্ষ্য করে লিওর কথা ঠিকই ছিল, কারণ কিলার সত্যিই খুব হ্যাংলা পাতলা ছিল। বোঝার সুবিধার্থে এই কিলারকে আমরা হানসা বলে ডাকব। ডেভিড হানসার বাসার সামনে অপেক্ষা করতে থাকে। সকাল থেকে সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যার পর হানসা বাসা থেকে বেরোয়। ডেভিড তার পিছু নেয়। এক পর্যায়ে দুজনের গাড়ি সিগন্যালে পড়ে। তাদের গাড়ি একদম পাশাপাশি ছিল। ডেভিড চাইলে খুব সহজেই নিখুঁত শট নিতে পারত, কিন্তু হানসাকে দেখে সে কিছু একটা চিন্তা করে শ্যুট করে না, বরং হানসার পিছু করতে থাকে। দেখা যায় হানসা একটি রেস্টুরেন্টে ঢোকে। এই রেস্টুরেন্টটি তার পূর্ব পরিচিত ছিল। ডেভিড দূর থেকে হানসার ওপর নজর রাখছিল। তার কাছে কিছুটা ঘটকা লাগে, কারণ হানসার মধ্যে একজন কিলারের কোনো বৈশিষ্ট্য বোঝা যাচ্ছে না। সাধারণত একজন কিলার সবার সঙ্গে এতটা মিশুক হয় না, যেটা হানসার ক্ষেত্রে দেখা যাচ্ছে। তাই সে সিদ্ধান্ত নেয় সরাসরি হানসার সঙ্গে কথা বলবে। ফলে ডেভিড সোজা হানসার সামনে এসে বসে। তবে ডেভিডকে দেখেই হানসা থমকে যায়। সে যতটা অবাক হয় তার চেয়ে বেশি ভয় পেয়ে যায়। এর মানে হানসাই সেই কিলার। নিশ্চিত হওয়ার পরও ডেভিড শ্যুট করে না। সে চাইলে এখানেই হানসাকে মেরে চলে যেতে পারত, কিন্তু কেন জানি সে হানসাকে কথা বলার সুযোগ দেয়। হানসা বুঝে গিয়েছিল এখানে তার মৃত্যু নিশ্চিত, তাই সে পালানোর চেষ্টা করে না। সে জানত ডেভিড তাকে পালানোর সুযোগ দিবে না, তাই সে কৌশলে যায়। নরম ও অসহায় ভঙ্গিতে ডেভিডের সঙ্গে কথা বলতে থাকে, যাতে ডেভিডের মন নরম হয়। তবে এই কৌশল কোনো কাজে আসে না। ডেভিড হানসাকে রেস্টুরেন্টের পেছনের জনশূন্য জায়গায় নিয়ে আসে। হানসা ডেভিডের কথা মতোই চলছিল। তার আচরণ এতটাই অমায়িক ছিল যে তাকে মারার আগে যে কেউ দুবার ভাববে। হাঁটার সময় হানসা দিতে পড়ে যায়। সে ডেভিডের দিকে হাত বাড়িয়ে বলে, আমাকে উঠতে সাহায্য করো। ডেভিড হাত বাড়ায়, কিন্তু তৎক্ষণাৎ হানসার মাথায় শ্যুট করে দেয়। পরে দেখা যায় হানসা তার অন্য হাতে একটি ছুরি লুকিয়ে রেখেছিল। মানে ডেভিড যদি তাকে উঠতে সাহায্য করতে যেত তাহলে সেটা তার জন্য বড় ভুল হতো। এই কারণেই ডেভিড কাউকে বিশ্বাস করে না। এরপর ডেভিডের পরবর্তী ও শেষ টার্গেট ছিল শিকাগোতে। এবার তাকে অনেক সাবধানে কাজ করতে হবে, কারণ এবারের টার্গেট একজন প্রভাবশালী আমেরিকান ব্যবসায়ী। তাই ডেভিড ভালো করেই জানে একজন মানুষের সামাজিক প্রভাব যত বেশি, পুলিশ তত গভীরে তদন্ত করে। তাই এখানে কোনো প্রমাণ রাখা যাবে না। ডেভিড তার টার্গেট মিস্টার ক্রেবেনের ঠিকানায় পৌঁছায়। সে দূর থেকে মিস্টার ক্রেবেনের উপর নজর রাখে এবং পরে তাকে অনুসরণ করে জিমে আসে। ডেভিড ক্রেবেনের পাশ দিয়ে হিটে যায়, কিন্তু ক্রেবেন তাকে চিনতেই পারে না। সে নিজের কাজে ব্যস্ত থাকে।
এরপর ডেভিড প্রথমে শিকাগোতে থাকা তার অ্যাকাউন্ট ক্লোজ করে, তারপর লোকাল এক ডিলারের কাছ থেকে নিজের পছন্দমতো একটি পিস্তল কেনে। পরের দিন ক্রেবেন যখন ওয়াকআউটে আসে, ডেভিডও জিমে ঢোকে। ক্রেবেন তার ব্যাগ রেখে ওয়াকআউটে চলে গেলে সুযোগ বুঝে ডেভিড ক্রেবেনের ফ্ল্যাটের কি কার্ড স্ক্যান করে ডুপ্লিকেট তৈরি করে নেয়। কাজ শেষ হলে কার্ডটি আবার আগের জায়গায় রেখে দেয়, কেউ কিচ্ছু টের পায় না। রাতে ডেভিড ক্রেবেনের বিল্ডিংয়ে প্রবেশ করে, সে সোজা ক্রেবেনের ফ্ল্যাটে চলে আসে। ক্রেবেন তখন তার অ্যাসিস্ট্যান্টের সঙ্গে ফোনে কথা বলছিল। হঠাৎ পেছনে তাকিয়ে দেখে বন্দুক হাতে ডেভিড দাঁড়িয়ে আছে। ডেভিডকে দেখে ক্রেবেন থমকে যায়, সে দ্রুত ফোন কেটে দেয় এবং ভয়ে ভয়ে সে বলে, আমি ফোন রেখে দিচ্ছি যাতে কোনো ভুল বোঝাবুঝি না হয়। পরে তার কথাবার্তা শুনে বোঝা যায় সে ভেবেছে ডেভিড চুরি করতে এসেছে। ক্রেবেন বলে, আমার কাছে নগদ টাকা নেই, আমি বাসায় ক্যাশ রাখি না, তবে চাইলে আমি এনে দিতে পারি। এতে ডেভিড রেগে যায়, সে বলে, আমাকে নিয়ে তোমার কোনো সমস্যা আছে? ক্রেবেন কনফিউজড, সে বলে, আমি কি তোমাকে চিনি, আমার তোমাকে নিয়ে সমস্যা কেন হবে? তখন ডেভিড সেই কার্ডটি ক্রেবেনকে দেখায়। কিছুক্ষণ পর ক্রেবেনের বুঝে আসে ডেভিড এখানে কেন এসেছে। তবে ক্রেবেনের কথাবার্তা শুনে ডেভিড বুঝতে পারে এই ঘটনার পেছনে ক্রেবেনের কোনো হাত নেই, কারণ ক্রেবেন তাকে বলে, তুমি যখন টার্গেট মিস করেছিলে তখন তোমার হ্যান্ডলার আমাকে ফোন করে বলে প্রমাণ নষ্ট করতে হবে, এই জন্য ওরা আমার কাছ থেকে আরও $1.5 লাখ নেয়। আমি এই পরিস্থিতিতে নতুন ছিলাম, আমি কোনো ঝামেলা চাচ্ছিলাম না, তাই টাকা দিয়ে দিই। এর বাইরে আমি আর কিছু জানি না। সব শোনার পর ডেভিড এই প্রথম তার সিদ্ধান্ত পরিবর্তন করে, কারণ এক তো ক্রেবেন একজন হাই প্রোফাইল ব্যক্তি, দুই তার ওয়াইফের ওপর হামলার ঘটনা ক্রেবেনের অর্ডারে হয়নি, ওই হামলা হয়েছিল এডওয়ার্ডের অর্ডারে। তাই ডেভিড ক্রেবেনকে না মারার সিদ্ধান্ত নেয়, তবে যাওয়ার আগে সে ক্রেবেনকে সতর্ক করে ভবিষ্যতে সে যেন তাকে নিয়ে কোনো বাড়াবাড়ি না করে। ক্রেবেন এতে সম্মতি জানায়। এছাড়া তার বডি ল্যাঙ্গুয়েজেই স্পষ্ট বোঝা যাচ্ছিল তাকে নিয়ে ডেভিডের ভয়ের কোনো কারণ নেই, ফলে ডেভিড চলে যায়। শেষ দৃশ্যে দেখা যায় ডেভিড তার ওয়াইফের কাছে ফিরে আসে, সে নিজ হাতে কফি বানিয়ে তার ওয়াইফকে দেয়। তার ওয়াইফ এখন অনেকটাই সুস্থ, দুজন পাশাপাশি বসে খোলা সমুদ্র, মিষ্টি বাতাস অনুভব করে। এই সুন্দর দৃশ্যের মাধ্যমেই মুভিটি সমাপ্তি ঘটে। বন্ধুরা, আজ এই পর্যন্তই, আবার কথা হবে অন্য কোনো মুভি নিয়ে। সেই পর্যন্ত সুস্থ থাকো, নিরাপদে থাকো, দোয়া রইল।